বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। বরাবরের মতো আজকেও আমি হিসাব বিজ্ঞান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের যে অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেটার উপরে নির্ভর করে পুরো হিসাব বিজ্ঞান, সেই দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে তোমরা নিশ্চয়ই জানো যে উপাদান রয়েছে সেটা হচ্ছে লেনদেন। তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনেছো যে লেনদেন আসলে কি। হিসাব বিজ্ঞান করতে যে সমস্ত উপাদানগুলো দরকার সেগুলাই মূলত লেনদেন, এবং সেটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন। আমরা হয়তো সবসময় ব্যবসায়িক লেনদেন বলি না, কিন্তু লেনদেন বলতেই ব্যবসায়িক লেনদেন বোঝাবে। আর লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। তুমি যদি কোনো বাংলা লিখতে যাও, তোমার যেমন অক্ষর দরকার হবে, সরসরি, ক খ, আকার ও শিকার। ইংরেজি লিখতে যাও, তোমার যেমন ABCD দরকার হবে, 1 2 3 4 এগুলো দরকার হবে। ঠিক তেমনিভাবে হিসাব বিজ্ঞান করার জন্য যে উপাদানগুলো দিয়ে আমরা হিসাব বিজ্ঞান করব, সেই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। তাহলে আমরা লেনদেন আসলে কি বা ঘটনা কি, লেনদেনের বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আমার আশা এবং বিশ্বাস তোমরা পুরো ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবে, এবং আমি এটাও বিশ্বাস করি যে যদি তোমরা A to Z ক্লাসটা ভালো করে দেখো, আশা করি এই ব্যাপারে তোমাদের যে অনিশ্চয়তা আছে বা এই ব্যাপারে যে সন্দেহগুলো আছে সেগুলা দূর হয়ে যাবে, কেটে যাবে। তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবা। আর এই চ্যাপ্টারটা যদি ভালোভাবে তুমি জানতে না পারো, কোনো রকমের কনসেপ্টে যদি তোমার ক্লিয়ার না থাকে কনসেপ্ট, তাহলে তোমরা পরের চ্যাপ্টারগুলা ভালো করে অবশ্যই বুঝবা না। ঠিক আছে? তো এখানে আমরা দেখি যে একটা ঘটনা, যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। আরেকটা ঘটনা দেখতেছি একজন থেকে আরেকজনের টাকা নিচ্ছে। আরেকটার মধ্যে দেখতেছি যে কেনা বেচা হচ্ছে, একজন বিক্রেতা আর সামনে একজন ক্রেতা দাঁড়িয়ে আছে। ক্রেতা বিক্রেতার মধ্যে কথাবার্তা হচ্ছে। তো আমরা জানি ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি। প্রতিদিন নানা ধরনের ঘটনা আমাদের সমাজে ঘটে চলেছে। যেমন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, তারপরে হচ্ছে তোমার কারো সন্তান জন্ম নিচ্ছে, বিয়ের আয়োজন হচ্ছে, তুমি কোনো একটা কিছু কারো থেকে গিফট পেয়েছো, অথবা 500 টাকা দামের একটা গিফট পেয়েছো। আবার একজন ব্যবসায়ী দেখা গেছে 5000 টাকার পণ্য ক্রয় করেছে, 10,000 টাকার পণ্য বিক্রি করেছে। হ্যাঁ, দেনাদারকে টাকা পরিশোধ করছে, দেনাদার থেকে টাকা প্রাপ্ত হয়েছে, পাওনাদারকে টাকা পরিশোধ করেছে, ব্যাংকে জমা দিয়েছে, নতুন আসবাবপত্র কিনেছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রি করেছে, অথবা 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। ভিক্ষুককে 10 টাকা দান করা হয়েছে, মালিকের নিজের পুত্র সন্তান হয়েছে। এরকম অগণিত ঘটনা প্রতিনিয়ত কিন্তু ঘটে চলেছে আমাদের সমাজে। সেই ঘটনাগুলোর প্রত্যেকটা ঘটনা কিন্তু লেনদেন না। সেই ঘটনার সাথে যেই ঘটনাগুলোর মধ্যে অর্থ জড়িত আছে, অর্থ, আমি কিন্তু তুমি খেয়াল করলে দেখবা অনেকগুলা ঘটনা বলেছি, এর কোনোটার সাথে অর্থ জড়িত আছে, কোনোটার সাথে অর্থ জড়িত নেই। যেমন আমি বলেছি ভূমিকম্প হয়েছে, এটার মধ্যে নিশ্চয়ই অর্থ জড়িত নেই, এতে অনেক ক্ষতি হয়েছে। দুর্ঘটনা হয়েছে, দুর্ঘটনায় অনেক ক্ষতি হয়েছে, বাট এখানে অর্থ জড়িত নেই। আবার তুমি একটি ডায়েরি গিফট পেয়েছো, এখানেও কিন্তু কোনো অর্থ জড়িত নেই। তুমি 500 টাকা দিয়ে একটি বই কিনেছো, এটার মধ্যে অর্থ জড়িত আছে, কিন্তু সেই অর্থটা ব্যবসা সংক্রান্ত কিনা সেটা এখানে বিবেচ্য বিষয়। আবার একজন ব্যবসায়ী 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, এটা কিন্তু সরাসরি ব্যবসার সাথে জড়িত। তাহলে আমরা দেখব ঘটনা যে এই পুরা টোটাল যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে আমরা প্রথমেই যেগুলোর সাথে অর্থ জড়িত নেই সেগুলো নিয়ে আমাদের কোনো আলোচনার বিষয় নাই, সেগুলো সরিয়ে দিব। তারপর যেগুলোর সাথে অর্থ জড়িত আছে সেগুলো যদি ব্যবসা সংক্রান্ত না হয় সেগুলোও সেখান থেকে সরিয়ে দিব। যেগুলা কেবল শুধু ব্যবসা সংক্রান্ত সেগুলা নিয়েই আমাদের আলোচনার বিষয়। তাহলে প্রথমে ঘটনা থেকে লেনদেন, লেনদেন থেকে ব্যবসায়িক লেনদেন। আমাদের মূলত আলোচনা হচ্ছে ব্যবসায়িক লেনদেন নিয়ে। তাহলে ব্যবসায়িক লেনদেনের একটা সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি কিনা দেখো, যে অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা। কারণ আমরা জানি ব্যবসায় 2 ধরনের কেনা বেচা বা হয়। একটা হচ্ছে দৃশ্যমান পণ্যের কেনাবেচামূলক ব্যবসা। যত দোকানপাট আমরা রাস্তাঘাটে দেখি, চায়ের দোকান, ফার্নিচারের দোকান, টেলিভিশনের দোকান, কম্পিউটারের দোকান,
এগুলো হচ্ছে দৃশ্যমান প্রোডাক্ট, এগুলো হচ্ছে কেনাবেচামূলক ব্যবসা, এগুলো হচ্ছে পণ্য। একটা হচ্ছে সেবামূলক ব্যবসা, যেমন তুমি ব্যাংকে গেলে দেখবা যে কোনো পণ্য দিচ্ছে না, তোমার থেকে সার্ভিস চার্জ কেটে নিচ্ছে। এই যে আমি পড়াচ্ছি, এটাও কিন্তু সেবামূলক। ডাক্তার যে পরামর্শ দিচ্ছে এটা সেবামূলক, উকিল যে পরামর্শ দিচ্ছে এটা সেবামূলক, বিভিন্ন অ্যাডমিশন ফার্ম যে পরামর্শ দিচ্ছে এগুলো সেবামূলক। তাহলে ব্যবসা দুই ধরনের আইটেম নিয়ে হইতে পারে, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে সেবা। এজন্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে। কি বললাম আমরা? যে প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে, আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে যদি লেনদেন হইতে হয়। আমরা কিভাবে বুঝবো যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না? সেটার মধ্যে দিয়ে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য থাকতে হবে এবং আর্থিক অবস্থারও পরিবর্তন ঘটতে হবে। আমরা একটু পরে দেখছি যে কি কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা বুঝবো যে কোন ঘটনাটা লেনদেন আর কোন ঘটনাটা লেনদেন না। দেখো এখানে অনেকগুলা বুঝার বিষয় আছে যে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য এখানে দেখো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। একটা ব্যবসায়ের একজন ম্যানেজার নিয়োগ মারা গেছে হঠাৎ করে, এতে ব্যবসায়ের আর্থিক অবস্থার অনেক ক্ষতি হয়েছে। ঠিক কত ক্ষতি হয়েছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 2 কোটি টাকা, সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলা নাই। আবার গাড়ি দুর্ঘটনা কবলে পড়েছে, ভূমিকম্পে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ঠিক কত ক্ষতি হয়েছে সেটা ক্লিয়ার করে বলা যাচ্ছে না, তাহলে সেটা লেনদেন হবে না। একটি কলম কেনা হয়েছে, এটার দাম 5 টাকা, 10 টাকা বা 20 টাকা। 1 কেজি চালের দাম 50 টাকা, 1 কেজি ডালের দাম 80 টাকা। এভাবে সুনির্দিষ্টভাবে টাকায় উল্লেখ থাকলে আমরা সেটাকে লেনদেন ধরবো। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। অবশ্যই পৃথিবীর সবার কাছে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে, বিনিময়ের মাধ্যম হচ্ছে মুদ্রা। সেই মুদ্রাই সকলের কাছে যেহেতু গ্রহণযোগ্য, সেজন্য এই মুদ্রা বা অর্থ দ্বারা সমস্ত কিছু যদি পরিমাপ করা যায় সেটা লেনদেন বললে আমরা কাউন্ট করব। আমাদের সেকেন্ড প্রকৃতি বা বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। ব্যবসায়ের অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে। যেমন ব্যবসার ক্যাশ বাক্সে 2 লক্ষ টাকা ছিল, সেখান থেকে 1 লাখ টাকা দিয়ে কম্পিউটার, ফটোকপি মেশিন ইত্যাদি ক্রয় করা হলো। ফলে এতদিন ব্যবসায়ের কাছে কম্পিউটার, ফটোকপি মেশিন ছিল না, এখন কম্পিউটার, ফটোকপি মেশিন আসছে, আর ব্যবসায় যে 2 লক্ষ টাকা ব্যবসায়ের ক্যাশ বাক্সে ছিল সেখান থেকে 2 লাখ টাকা চলে, 1 লাখ টাকা চলে গেছে। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হলো না? টাকা চলে গেছে, আসবাব কি বলে কম্পিউটার, ল্যাপটপ আসছে। আবার তোমার কাছে 50 লক্ষ টাকা ছিল নগদ টাকা, এই টাকা দিয়ে তুমি একটা ফ্ল্যাট কিনেছো। এতদিন তুমি অ্যাপার্টমেন্টের মালিক ছিল না, এখন তোমার কাছে একটা অ্যাপার্টমেন্ট আসছে, বিনিময়ে তোমার কাছে যে 50 লক্ষ টাকা ছিল সেটা চলে গেছে। তো এটা এভাবে আর্থিক অবস্থার পরিবর্তন যদি হয় তাহলে সেটা লেনদেন হবে। এরপর আসে দ্বৈত সত্তা। লেনদেন হইতে হলে অবশ্যই 2টি পক্ষ থাকতে হবে। যেমন আমরা জানি ইংরেজিতে একটা কথা আছে, ইট টেকস টু টু মেক এ কোয়ারাল। এক হাতে তালি বাজে না, তালি বাজাইতেও 2টা হাত লাগে। 2টি পক্ষ ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না, কোনো কিছু করা সম্ভব না। এই জন্য লেনদেন হইতে হলেও 2টা পক্ষ থাকতে হবে। এক পক্ষ গ্রহণ করবে, আরেক পক্ষ প্রদান করবে। আমরা আগে জানি যে লেনদেন, লেন প্লাস দেন। লেনদেন শব্দটাকে যদি আমরা 2টা ভাগে ভাগ করি, একটা লেন আর একটা দেন, মানে দেওয়া নেওয়া, গ্রহণ এবং দান, আদান প্রদান, গিভ অ্যান্ড টেক। 2 পক্ষের মধ্যে কিভাবে গিভ অ্যান্ড টেক হবে। যেমন আমি পড়াচ্ছি, আমি একটা পক্ষ, আবার তোমরা শিক্ষার্থী, তোমরা একটা পক্ষ। একজন ক্রেতা, একজন বিক্রেতা, বিক্রেতা একটা পক্ষ, ক্রেতা একটা পক্ষ। বিক্রেতা বিক্রি করবে, ক্রেতা ক্রয় করবে। এই যে 2টা পক্ষের মধ্যে থাকতে হবে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটি পক্ষ সুবিধা প্রদান করবে। দ্বৈত সত্তায় হবে, 2টি পক্ষ থাকবে লেনদেনে। এরপর আছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। লেনদেন হইতে হলে প্রত্যেকটা লেনদেন আরেকটা লেনদেন থেকে অবশ্যই আলাদা হবে। তুমি ধরো 5000 টাকার পণ্য বাকিতে ক্রয় করেছো, তো আজকে এই লেনদেনটা ঘটেছে, আবার আগামীকাল যে সেই পাওনাদারকে 2000 টাকা পরিশোধ করে দিছো। তুমি চিন্তা করলে যে তাহলে আমি তো 3000 টাকা লিখলেই চলে না, আজকে 5000 টাকার পণ্য কিনেছি, এটা হিসাবের বইতে হিসাবভুক্ত হবে, আবার আগামীকাল 2000 টাকা পরিশোধ করেছি, সেটাও আলাদাভাবে হিসাবভুক্ত হবে। এটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্রতার বৈশিষ্ট্য। এরপর আসো দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমানও হতে পারে, আবার অদৃশ্যমানও হতে পারে। আমি বললাম আমি একটা কলম কিনেছি, এটা তো দেখা যায়, আমি ফার্নিচার কিনেছি, এটা তো দেখা যায়। এভাবে যত ধরনের কেনাবেচামূলক ব্যবসায় আছে এগুলো তো ম্যাক্সিমামই ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। তাহলে এগুলা যেমন দৃশ্যমান, আবার অদৃশ্যমান। যেমন সুনাম, ব্যবসায়ের সুনাম, এটা কিন্তু দেখা যায় না, এটা অনুভব করা যায়। আমরা কি বলতে পারবো দোকানদারের যে আমাকে 1 কেজি সুনাম দেন? এটা কিন্তু বলা যায় না। আমরা জানি যে অনেক
সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে ইউনিলিভার বাংলাদেশ, এই নামটা শুনেই কিন্তু আমরা তাদের প্রোডাক্ট কিনি। ফখরুদ্দিন বাবুর্চি বিরিয়ানি, এটা দেখলেই কিন্তু আমরা খাইতে চাই। তারপর সাধনা ঔষধালয় বা তোমার এরকম যত রিপোর্টেড প্রতিষ্ঠান আছে, আমাদের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ, এটা একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, এটারও সুনাম রয়েছে। এটা এখানে কে মালিক, কে পড়াচ্ছে, এগুলা দেখে কিন্তু ভর্তি হয় না। এটা সুনাম, বর্ণফুল মিষ্টির দোকান, প্রিমিয়ার মিষ্টির দোকান, এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা সুনাম দেখেই কিন্তু ওগুলার প্রতি ঝুঁকে পড়ি। সুতরাং সুনামটা ব্যবসায়ের জন্য সম্পদ, ব্যবসায়ের জন্য সম্পদ, এবং এটা দৃশ্যমান না, এটা হচ্ছে অদৃশ্যমান। তাহলে আবার আমরা স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে করতে এটার কিন্তু মূল্য হ্রাস পায়। এই যে মূল্যটা হ্রাস পাচ্ছে সেটা কিন্তু দেখা যায় না। সুতরাং স্থায়ী সম্পত্তির যে মূল্য হ্রাস পায় ব্যবহার করতে করতে এটাকে বলে অবচয়। এই অবচয়টা কিন্তু অদৃশ্যমান লেনদেন। তাহলে সুনামটা অদৃশ্যমান লেনদেন, অবচয়টা অদৃশ্যমান লেনদেন। তাহলে লেনদেন দুই ধরনের হতে পারে, দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। এরপরে আসে ঐতিহাসিক ঘটনা। কিছু কিছু ঘটনা আছে ঐতিহাসিকভাবে আগের থেকে হয়ে আসছে বা আগামীতেও হবে, এরকম যদি বোঝায় তাহলে সেটাও তোমার লেনদেন বলে কাউন্ট হবে। যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, এগুলা ঐতিহাসিক ঘটনা। তারপরে লেনদেন কিনা সেটা বিবেচনা করার জন্য আধুনিক হিসাব বিজ্ঞানের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। কোনো ঘটনা যদি লেনদেন হইতে হয় তাহলে হিসাব সমীকরণের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে অবশ্যই প্রভাবিত করতে হবে। প্রভাবিত যদি করে তাহলে সেটা লেনদেন হবে, আর যদি হিসাব সমীকরণকে প্রভাবিত না করে তাহলে সেটা লেনদেন হবে না। তাহলে আমরা এই লেনদেনের এই বৈশিষ্ট্যগুলো যদি তোমার কাছে একদম ঝরঝরা থাকে তাহলে তুমি আপাত দৃষ্টিতে বাছাই করতে সক্ষম হবে যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না। সেগুলা কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, দুটি পক্ষ বা দ্বৈত সত্য হবে, স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র থাকবে, এবং লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে। কিছু ঐতিহাসিক ঘটনা আছে সেগুলো লেনদেন হবে। আবার হিসাব সমীকরণের প্রভাব বিস্তার এগুলো যদি করে তাইলে বুঝবা সেটা লেনদেন। ঠিক আছে? তাহলে আমরা এরপরে যাই যে লেনদেন হইতে হইলে আমরা এখানে আরো পরিষ্কার করি যে কোনো একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্ত্ব বহির্দায়ের সমান হবে। মোট সম্পদ, ব্যবসায়ের সম্পদ ইকুয়াল টু হবে মালিকানা সত্ত্ব এবং বহির্দায়, এই দুইটার সমান হবে। যেমন আমরা অনেকেই কিন্তু এটা নিয়ে গুলে ফেলো যে মালিক আর ব্যবসা মনে করো এক। মালিক আর ব্যবসা কিন্তু পুরাই আলাদা, মালিক আর ব্যবসা পুরা আলাদা। আমরা সাপোজ তুমি ব্যক্তিগতভাবে যদি কেউ একজন 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করে, সাপোজ তার কাছে 70 লক্ষ টাকা আছে, তাহলে সে কি করে? 70 লক্ষ টাকা হচ্ছে মালিকের নিজের, আর 30 লক্ষ টাকা সে ব্যাংক থেকে লোন নিল। এই যে ব্যাংক থেকে লোন নিল এটা হচ্ছে ঋণ মূলধন, আর মালিক 70 লক্ষ টাকা দিল, এটা হলো মালিকের মূলধন, মালিকানা সত্ত্ব এটাকে বলে, যে সত্ত্বাধিকার। আর ব্যবসায়ের সম্পদ হয়ে গেল বা তোমার সম্পদ হয়ে গেল কত? 1 কোটি টাকার একটা বাড়ি। তাহলে বাড়িটা হচ্ছে সম্পদ, এখানে বাড়ি ইকুয়াল টু হচ্ছে ব্যাংকের 30 লক্ষ প্লাস মালিকের 70 লক্ষ। তাহলে আমরা এখানে এভাবে সাজাইতে পারি যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটাই হচ্ছে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের উপাদান হচ্ছে 3টা। কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এখানে মোট সম্পদ ইকুয়াল টু হবে দায় প্লাস মালিকানা সত্ত্ব। এর উপাদানগুলো পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে আখ্যায়িত করেছেন। হিসাব সমীকরণটি কি? তাহলে আমরা এখানে দেখাচ্ছি এ ইকুয়াল টু কি? এ ইকুয়াল টু এল প্লাস ই, এ ইকুয়াল টু এল প্লাস ই, এটা হচ্ছে হিসাব সমীকরণ। যেখানে এ ইকুয়াল টু হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে হচ্ছে সম্পদ, সম্পদ সমূহ বা সম্পদ, ব্যবসার মোট সম্পদ। এল মানে হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, মানে তুমি ব্যাংক থেকে ঋণ নিলা বা মানুষের থেকে বাকিতে আনলা, তুমি একটা বাড়ি করবা, রড সিমেন্ট ইট বালু এগুলা বাকিতে কিনলা, তাহলে এটার জন্য তোমার দায়ের সৃষ্টি হবে, তোমাকে ভবিষ্যতে তাকে টাকা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে দায়। আর আরেকটা হচ্ছে কি? ইকুইটি, ইকুইটি মানে সত্ত্বাধিকার বা মালিকানা সত্ত্ব। তাহলে কি দাঁড়ালো? আমরা যদি ইংলিশে লেখি এ মানে অ্যাসেটস ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু কি? দায়, লায়াবিলিটিস প্লাস ইকুইটি। তাহলে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, ওই পাশে আমরা দিয়ে দিছি এ ইকুয়াল টু অ্যাসেটস, এল ইকুয়াল টু লায়াবিলিটিস, ই ইকুয়াল টু। যদি বাংলায় লিখি তাহলে কি দাঁড়ায়? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে আমরা যদি ইংরেজি অক্ষরে বলি তাহলে কি দাঁড়ালো? ইংরেজি অক্ষরে বললে দাঁড়ালো যে এ ইকুয়াল টু এল প্লাস ই। এটা যদি অ্যাব্রিভিয়েশনটা আমরা দিয়ে দিই যে অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, এটা যদি বাংলায় বলি তাহলে কি হলো? সম্পদ ইকুয়াল টু দায় প্লাস
মালিকানা সত্ত্ব, অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের একটা বর্ধিত রূপও আছে, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এই যে আমরা বললাম সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এখন তোমাকে জানতে হবে যে আসলে সম্পদ কোনগুলা বা সম্পদ কি, সেটাও তো তোমাকে জানতে হবে যে সম্পদ কাকে বলে। সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। তুমি এমন কিছু স্থায়ী সম্পদ কিনবা যেগুলা তুমি বিক্রি করবা না, ব্যবহার করে করে মুনাফা অর্জন করবা। যেমন একজন মুদির দোকানি একটা ফ্রিজ কিনলো তার দোকানে, সেই ফ্রিজের মধ্যে কিন্তু সে কোল্ড ড্রিঙ্কস রেখে বিক্রি করবে, ফ্রিজটা কিন্তু সে বিক্রি করবে না, এটা হচ্ছে তার স্থায়ী সম্পদ। একজন মুদির দোকানে একটা ফ্যান টানাইলো, ফ্যানটা কিন্তু সে বিক্রি করবে না, সে ডেকোরেশন করলো, ডেকোরেশনগুলো কিন্তু সে বিক্রি করবে না। একটা কম্পিউটার কিনলো হিসাব করার জন্য, সেটা কিন্তু সে বিক্রি করবে না। হ্যাঁ, তারপর দোকানটা সে নিজেই টাকা দিয়ে কিনলো, সেই দোকানটাও কিন্তু তার জন্য সম্পদ। যেগুলো দীর্ঘদিন ব্যবহার করে করে মুনাফা অর্জন করা হবে সেগুলাই সম্পদ। তো ব্যবসায়ের সব মালিকানাধীন সম্পদ কি? যে ব্যবসায়ের নগদ টাকা, এটা কিন্তু সম্পদ। ব্যবসায়ের অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা আছে, এটা সম্পদ। ব্যবসা বাকিতে পণ্য বিক্রি করেছে কিন্তু এখনো টাকা পায়নি, ভবিষ্যতে টাকাটা পাবে, কারণ আমরা জানি ব্যবসার অধিকাংশ লেনদেন বাকিতে সংগঠিত হয় বড় বড় ব্যবসায়ীদের। সুতরাং সেই বাকিতে সংগঠিত হইলে আমি তাহলে যার কাছে বাকিতে পণ্য ব্যবসা বিক্রি করেছে তার কাছে তো টাকা পাবে, তাকে বলা হয় দেনাদার। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে, তাহলে এই দেনাদারটা হচ্ছে ব্যবসার জন্য সম্পদ। দেনাদারকে তুমি দেনাদার না লিখে প্রাপ্য হিসাবে বলতে পারো। প্রাপ্য মানে হচ্ছে পাওয়া যাবে, যেটা ভবিষ্যতে অলরেডি আয় হয়েছে কিন্তু আমি এখনো পাইনি, সেটাই প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব। এরপরে আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, এগুলোও কিন্তু সম্পদ। আসবাবপত্র কি? চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট, এগুলো হচ্ছে আসবাবপত্র। আবার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন, এগুলো হচ্ছে অফিস সরঞ্জাম। আর মেশিনারিজ হচ্ছে যন্ত্রপাতি। আর ভূমি ও দালান কোঠা যদি ব্যবসায়ের নিজস্ব মালিকানাধীন হয় তাহলে ওটা ব্যবসায়ের সম্পদ। তাহলে এগুলো তোমাদের মনে রাখতে হবে যে নগদ টাকা, ব্যাংকে জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে ছোট করে এখন শিখো যে এগুলো হচ্ছে ব্যবসায়ের সম্পদ। হ্যাঁ, এরপর হচ্ছে দায়। দায় কি? দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। ব্যবসায়ের দুইটা পক্ষ, একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে ব্যবসা। এই দুইজন হচ্ছে দুইটা পক্ষ। আর একটা পক্ষ হচ্ছে পাওনাদাররা, ঋণদাতারা, যারা ব্যবসায়ের কাছে টাকা পাবে। ঋণ নেওয়া ছাড়া তো ব্যবসা করা সম্ভব না। বাংলাদেশে বা সারা বিশ্বে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দেখছো বা বাংলাদেশে বড় বড় যেই কোম্পানি সংগঠনগুলো দেখছো, তাদের অধিকাংশ কিন্তু ঋণ মূলধন, মালিকের নিজস্ব মূলধন দিয়ে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান করা সম্ভব না। এই জন্য ব্যাংক থেকে ঋণ নিতে হয়। যে ঋণটা নিল, ঋণ নিয়ে আসে বিল্ডিং করলো, ঋণ নিয়ে আসে গাড়ি কিনলো, ঋণ নিয়ে আসে জমি কিনলো, ঋণ নিয়ে আসে মেশিনারিজ কিনলো, এটা হচ্ছে ঋণ মূলধন। আর মালিক পক্ষ থেকে যেটা দেওয়া হবে টাকা, এটা হচ্ছে মালিক পক্ষের মূলধন। মালিক পক্ষের মূলধন। ব্যবসায় যদি মালিক টাকা দেয় তাহলে ব্যবসার নগদ টাকা বাড়বে, মালিকের মূলধন বাড়বে। ব্যবসা থেকে ব্যাংক থেকে যদি ঋণ আনা হয়, ব্যবসায়ের ব্যাংকে জমা টাকা বাড়বে বা নগদ অর্থ বাড়বে, আবার ওদিক দিয়ে ব্যাংক ঋণ বাড়বে। ঠিক আছে? তাহলে এই দায়গুলা কি হইতে পারে? পাওনাদার বা প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ঋণ, ঋণ বন্ধকি ঋণ, এগুলো হচ্ছে দায়। এগুলা তৃতীয় পক্ষের দাবি, ভবিষ্যতে এগুলা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে দায়। আর আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কি? ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে মালিকের দাবি। যেমন 1 কোটি টাকা দিয়ে একটা অ্যাপার্টমেন্ট কেনা হলো, এর মধ্যে 30 লক্ষ টাকা হচ্ছে তৃতীয় পক্ষের দাবি। যদি ব্যাংক থেকে তুমি ঋণ এনে থাকো তাহলে বাকি 70 লক্ষ টাকা কে দিছে? মালিক দিছে। সুতরাং ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি আছে সেই দাবিটা বাদ দিলে বাকিটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা মালিকের মূলধন বা সত্ত্বাধিকার। সেই সত্ত্বাধিকারকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। কি কি? মালিকের বিনিয়োগ বা মালিকের মূলধন, আর এটা হচ্ছে আয়, আর এটা হচ্ছে ব্যয়, আর এটা হচ্ছে উত্তোলন। আয়, ব্যয়, উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্ব ইকুয়াল টু হচ্ছে কি কি? 4টা উপাদান মালিকানা সত্ত্বের: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন এবং আয় দ্বারা মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটাবে। মালিক যত ব্যবসাকে মূলধন দিবে ততই ব্যবসায়ের মালিকানা সত্ত্ব বাড়বে। ব্যবসায় যদি যত আয় হইতে থাকবে মালিকানা সত্ত্ব বাড়বে। ব্যবসায় যত খরচ হইতে থাকবে বা ব্যয় হইতে থাকবে মালিকানা সত্ত্ব কমবে। এই খরচ বলতে চলতি খরচ বা নিয়মিত খরচ, মুনাফা জাতীয় ব্যয় বলে যেটা, সেই খরচগুলো যত হবে মালিকানা সত্ত্ব তত কমতে থাকবে। আর মালিক ব্যবসা থেকে যদি নগদ টাকা বা পণ্য যে কোনো কিছু মালিক ব্যবসা থেকে নিয়ে যায়, উত্তোলন করে, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে কি বললাম? মূলধন এবং আয়, এই দুটা দ্বারা মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটবে।
আর ব্যয় এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। এই চারটা উপাদান তোমাকে মনে রাখতে হবে যে মালিকানা সত্ত্বের উপাদান চারটা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্ব সমান কি? মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। ঠিক আছে? মূলধন আসলে মালিকানা সত্ত্ব বাড়বে, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে, উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমবে। তাহলে আমরা এরপরে দেখি, তাহলে তো আমরা এখানে দেখলাম আয়, আসলে কি কি এন্ট্রি দ্বারা আয় ঘটে সেটা তোমার জানা দরকার। যেমন তুমি যদি পণ্য বিক্রি করো তাহলে আয় হবে, বিনিয়োগের সুদ থেকে আয় পাওয়া যায়, সঞ্চয়পত্রের সুদ থেকে আয় পাওয়া যায়। তুমি যদি লভ্যাংশ প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, বাড়ি ভাড়া প্রাপ্তি, উপভাড়া, শিক্ষানবিশ সেলামি, এগুলা ব্যবসায়ের জন্য আয়। এগুলা যখন হবে মালিকানা সত্ত্ব তখন বৃদ্ধি পাবে। আর যদি ব্যবসায় যত খরচ হবে, চলতি খরচ বা নিয়মিত খরচ, সেই খরচগুলোর জন্য মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। যেমন পণ্য ক্রয়, মজুরি প্রদান, পরিবহন খরচ, ভাড়া প্রদান, বেতন পরিশোধ, অফিস খরচ পরিশোধ, বিদ্যুৎ খরচ পরিশোধ, টেলিফোন বিল পরিশোধ, এই যে নিত্য নৈমিত্তিক যে খরচগুলো আছে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বছরে একাধিকবার যে খরচগুলো হবে সেগুলা কি বলে? নিয়মিত খরচ। সেগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। সেই ব্যয়ের কারণে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটবে। তাহলে এই উপাদানগুলো কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। সম্পদ কি কি জানতে হবে, দায় কি কি জানতে হবে, মালিকানা সত্ত্ব কি কি সেটাও তোমাকে জানতে হবে যদি জানো। কারণ এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে তোমার দুইটা বিষয়। একটা হচ্ছে প্রত্যেক যেগুলা লেনদেনগুলো তুমি চিহ্নিত করবা, সেই লেনদেনগুলার দুইটা হিসাব খাত থাকবে কমপক্ষে। সেই হিসাব খাতগুলা লেনদেনের মধ্যে থেকে বের করে নিয়ে আসা। আর একটা হচ্ছে সেগুলার শ্রেণী উল্লেখ করা যে কোনটা সম্পদ শ্রেণীর হিসাব, কোনটা দায় শ্রেণীর হিসাব, কোনটা মালিকানা সত্ত্ব শ্রেণীর হিসাব। তাহলে আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি, দেখো চিত্রের মাধ্যমে যদি আমরা মালিকানা সত্ত্বটাকে দেখাই তাহলে কি দেখতে পারি যে মালিকানা সত্ত্ব সমান হচ্ছে মালিকের মূলধন বা মালিকের বিনিয়োগ, রেভিনিউ বা আয়, মালিকের উত্তোলন বা খরচ। উত্তোলন ও খরচের মাধ্যমে মালিকানা সত্ত্বের হ্রাস ঘটে, আর মূলধন আর রেভিনিউর মাধ্যমে হচ্ছে মালিকানা সত্ত্বের বৃদ্ধি ঘটে। আমরা হিসাব সমীকরণের মূল সমীকরণটা আগে পড়েছি যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ই। সেটাকে যদি আমরা একটু বর্ধিত করি তাহলে কি দাঁড়াবে যে এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। আমরা আগে কিন্তু বলছি এ ইকুয়াল টু এল প্লাস ই, এ ঠিক আছে, এলও ঠিক আছে, ইর পরিবর্তে চারটা উপাদান বসছে। কি কি? সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি, যেখানে সি ইকুয়াল টু হচ্ছে এ তো বললামই অ্যাসেটস, এর লাইবিলিটিস, সি মানে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। তোমরা কিন্তু ক্যাপিটালের আগে অন্য অর্থ শিখেছো। ক্যাপিটাল মানে রাজধানী, ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর। এখানে ব্যবসায়ের ক্ষেত্রে ক্যাপিটাল মানে কিন্তু হচ্ছে মূলধন, মালিকের মূলধন। আর আর মানে রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে আয়, ইএক্স মানে হচ্ছে এক্সপেন্সেস মানে ব্যয়, আর ডি মানে ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। তাহলে সম্পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি দায় প্লাস মূলধন প্লাস রেভিনিউ মাইনাস খরচ মাইনাস উত্তোলন। ক্লিয়ার? যেটা এতক্ষণ আমরা বললাম। সম্পদ ঠিক আছে, দায় ঠিক আছে, আর এই মালিকানা সত্ত্বের পরিবর্তে চারটা উপাদান বসছে। ক্লিয়ার? তাহলে চারটা উপাদান এখানে আমরা বসলে, এখানে আমরা আবার যদি এখানে দেখি যে কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করবে। কোনো ঘটনা যদি লেনদেন হয় তাহলে তা হিসাব সমীকরণকে নিম্নের, আমরা এখন পাঁচটা দেখাবো, লাইন দেখাবো, এগুলার যে কোনো একটার যদি পরিবর্তন সাধন করে সেটা লেনদেন হবে। কি? মোট সম্পদ যদি ব্যবসা বাড়ে তাহলে দায় অথবা মালিকানা সত্ত্বও বাড়বে। কারণ আমরা কিন্তু এখানে ইকুয়াল টু দিছি। তোমাদের মনে রাখতে হবে যে আমরা লিখছি কি এ ইকুয়াল টু এল প্লাস ই। আমি যদি এখানে প্লাস 5000 লিখি তাহলে ইকুয়াল টু এখানেও হয় এখানে প্লাস 5000 বাড়বে, আর না হয় এখানে 5000 বাড়বে। আর তুমি যদি এই পাশে প্লাস 5000 দাও আর এই পাশে যদি মাইনাস 5000 দাও তাহলে তো এটা নট ইকুয়াল টু হয়ে গেল। এজন্য মোট সম্পদ যদি বাড়ে তাহলে দায় অথবা মালিকানা সত্ত্বেও কি বাড়বে। এইদিকে প্লাস হলে ওইদিকেও প্লাস হবে। মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্বেও বাড়বে। এটা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাই যে নগদ 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, নগদ 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটার মধ্যে দুইটা সংশ্লিষ্ট হিসাব খাত তোমাকে বের করে নিয়ে আসতে হবে। দুইটা হিসাব খাত কি? নগদ 5000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলে কে কাকে দিছে? মালিক ব্যবসাকে দিছে, ফলে ব্যবসার নগদ অর্থ বাড়ছে আর মালিকের মূলধন বাড়ছে। তো নগদ টাকা বাড়লে সম্পদ বাড়ে আর মূলধন বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, এরকম। তাহলে এটা যদি আমরা হিসাব সমীকরণকে দেখাই, কিভাবে দেখাবো? যে দেখো সম্পদ এ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ কি কি একটু আগে আমরা
চার্ট দেখাইছি যে সম্পদ কি কি, নগদ টাকা, যন্ত্রপাতি, আসবাবপত্র, এরকম যেগুলো সম্পদ হয়। এর মধ্যে নগদ টাকা বাড়ছে, নগদ অর্থ নামক সম্পদ বাড়ছে 5,000 টাকা, আর মালিকের মূলধন 5,000 টাকা বাড়ায় মালিকানা সত্ত্ব বাড়ছে, আর নগদ 5,000 টাকা বাড়ায় সম্পদ বাড়ছে। তাহলে এই লেনদেনটা দ্বারা হিসাব সমীকরণের এ এবং ই প্রভাবিত হয়েছে, যে সম্পদ, নগদ এবং মালিকানা সত্ত্ব মূলধন বৃদ্ধি পেয়েছে এই লেনদেনটা দ্বারা। তাহলে মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়ে, দায় বাড়ায়ও তুমি দেখাইতে পারো। পাওনাদারকে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, হ্যাঁ, তাহলে তুমি কি লিখবা? নগদান হিসাব ডেবিট অথবা ব্যাংক হিসাব ডেবিট, আর ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। ব্যাংক ঋণটা হচ্ছে দায়, ব্যাংক ঋণটা যেহেতু দায় তাহলে দায় বাড়বে, এল বাড়বে, আর নগদ টাকা বা ব্যাংকে জমা যেহেতু আসছে ব্যবসা সম্পদ বাড়বে, সুতরাং দায় বাড়বে আর সম্পদ বাড়বে। তাহলে এটা দ্বারা আমরা কি বললাম? মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। আবার মোট সম্পদ যদি কমে, দায় অথবা মালিকানা সত্ত্ব কি কমবে। মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। যেমন মোট এখানে পাওনাদারকে পরিশোধ 3,000 টাকা, তাহলে ব্যবসার নগদ টাকা কমে গেছে, ফলে নগদ অর্থ মাইনাস, আর পাওনাদার হচ্ছে যারা টাকা পাবে দায় হ্রাস পাবে, ওই যে দায়ের নিচে -3,000। সুতরাং মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। আবার দেখো, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। যেমন নগদ আসবাবপত্র ক্রয়, এখানে আসবাবপত্র নামক সম্পত্তি ব্যবসার কাছে আসছে, নগদ নামক সম্পত্তি ব্যবসা থেকে চলে গেছে। তাহলে এটা যদি আমরা হিসাব সমীকরণে দেখাই, দেখো শুধু সম্পদ প্রভাবিত হয়েছে, এখানে সম্পদ মাইনাস হয়েছে 1 লাখ টাকা, আবার আসবাবপত্র 1 লাখ টাকা চলে গেছে, আসবাবপত্র আসছে, আসবাবপত্র প্লাস, আর নগদ টাকা চলে গেছে, নগদ অর্থ মাইনাস। তাহলে একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে। এখানে সেটাই আমরা দেখলাম যে সম্পদ আসবাবপত্র বৃদ্ধি, সম্পদ নগদ অর্থ হ্রাস। 4 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে। এটার উদাহরণ কি হতে পারে? মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসার ঋণ পরিশোধ 5,000 টাকা, তাহলে এনে কি হলো? ব্যবসার ঋণ মাইনাস হয়ে গেল, আর মালিকের মূলধন বাড়লো। মালিক কোনো কারণে ব্যবসায় টাকা সরবরাহ করলেই মালিকের মালিকানা সত্ত্ব বাড়বে, সেক্ষেত্রে মালিকানা সত্ত্ব বাড়ছে 5,000, আর ব্যবসায়ের যেহেতু ঋণ কমছে এই জন্য ঋণ মাইনাস হয়েছে 5,000। তাহলে আরেকটা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়বে। বাকিতে পণ্য ক্রয় যাবে, দেখি এটা ডেবিট ক্রেডিট কি বা দুটা পক্ষ কি? একটা হচ্ছে ক্রয় হিসাব, একটা হচ্ছে পাওনাদার হিসাব। ক্রয়টা হচ্ছে ব্যবসায়ের জন্য ব্যয়, আর পাওনাদারটা হচ্ছে ব্যবসায়ের জন্য দায়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় হইলে মালিকানা সত্ত্ব হ্রাস, ওই যে দেখো মালিকানা সত্ত্বে -7,000 টাকা। আর পাওনাদার হচ্ছে দায়, এখানে দায় বাড়ছে, দায় প্লাস হয়ে গেছে 7,000। তাহলে দায় পাওনাদার বৃদ্ধি, মালিকানা সত্ত্ব খরচ হ্রাস পেয়েছে, খরচ হলে হ্রাস পাবে। এইভাবে যে এই 5টার যে কোনো একটার পরিবর্তন যদি হয়, কি বললাম আমি? মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে, একটি সম্পদ বাড়লে আরেকটি সম্পদ কমবে, মোট দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, মোট দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে। এই 5টা কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে, তোমার হিসাব সমীকরণে সমস্যা হবে না। আমরা সময়ের স্বল্পতার কারণে আজকে ক্লাস শেষ হয়ে গেছে, এ পর্যায়ে আমরা ক্লাস শেষ করছি। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ এর পরের আরো আলোচনা করলে তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে। তা যারা ক্লাসটা খেয়াল করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।